This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন গতকাল সবথেকে বড় খবর কি ছিল যে অমিত শাহ তিনি টনিক দিয়েছেন, পেপ টক দিয়েছেন, যেখানে প্রত্যেককে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিয়েছেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ফ্রেম কি ছিল যে মধ্যাহ্ন ভোজে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাহলে সেখানে কি আলাদা কোনো রকম বৈঠক হয়েছে, সেখানে কি আলাদা কোনো রকম পেপ টক দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে? আজ সল্টলেকে বিজেপির অফিসে দিলীপ ঘোষ গতকাল অমিত শাহের ডাক পাওয়ার পর শ্রমিকের সঙ্গে আলাদা বৈঠক দিলীপের। ভোটের আগে ফের সক্রিয়তার ইঙ্গিত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। মাঝখানে ততটা আপনাকে ফাংশনাল দেখাচ্ছিল না। অমিত শাহজি এলেন, তারপর আজ আপনি রাজ্য অফিসে। নির্বাচন আসছে, সবাইকে কাজে লাগতে হবে। বড় নেতারা এটা দেখে ঠিক করেন কাকে কি কাজ দেবেন। এখানকার পার্টির সংগঠনের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে তারা দেখছিলেন, সংগঠনে আমার কোনো দায়িত্ব ছিল না। নির্বাচনে সবাইকে চাই, তাই সবাইকে ডাকা হচ্ছে। দিল্লিতে ওরা প্ল্যানিং করছেন কাকে কি কাজ দেবেন এখানে। তখন তো পার্টির এত নেতৃত্ব ছিল না, আমরা কজন ছিলাম। গত 5 বছরে এমএলএ, এমপি, অন্য পার্টি থেকে আসা নেতা সব মিলে আমাদের পার্টিতে অনেক নেতৃত্ব। তো সবাইকে মিলে কাজ ভাগ করে দেওয়া, যেটা পার্টির পক্ষে ভালো হবে সেটা দিল্লি থেকে ওরা বসে এসে ঠিক করছেন। একটা কথা বলি যে অমিত শাহজি কি নতুন কোনো দায়িত্ব সেদিন কি আলাদা করে কথা বলেছেন? না, কোনো দায়িত্বের ব্যাপারে কথা হয়নি। উনি বলছেন যে এখানকার যারা আছেন বা দিল্লির তারা বসে ঠিক করবেন, কথা বলে কি কার কি কাজ হয়। রাজ্যকে বিভিন্ন জোনে ভাগ করে আপনাকে কোনো একটা জোনের দায়িত্ব দেওয়া জানা নেই আমার, কিছু না ঘোষণা হলে আমি কী করবো? আমাকে বলেছেন কাজ করতে হবে, আমি ওকে। আমি যেদিন থেকে রাজনীতিতে এসেছি যেই ছন্দে ছিলাম গত 10 বছর ধরে সেই একই ছন্দে আছি। খড়গপুর নিয়ে কিছু বিশেষ ভাবনা? সেটা পার্টি ভাববে, আমি কিছু ভাবছি না। খড়গপুরকে কেন্দ্র করে আপনি আপনার অ্যাক্টিভিটি না, খড়গপুর আমার কেন্দ্র, ওখানে 10 বছর ধরে আমি আছি। তো গেলে ওখানে থাকি, বাকি আশেপাশে জেলায় ওই জেলায় কাজ করি। আর ইলেকশনের সময় যদি আমাকে পার্টি বলে ওখানে বিধায়ক লড়তে হবে তো আমি লড়বো। ওখান থেকেই তো সেই ইতিহাসের শুরু হয়েছিল। সেই ইতিহাস শুরু হয়েছে যতক্ষণ না এখানে ক্ষমতায় আসছে বিজেপি, সে লড়াই চলবে আমাদের। নির্বাচনের হাওয়া তো 1-2 মাস আগেই উঠবে, আর রাজনীতির পরিবর্তন 1 মাসের মধ্যেই হতে পারে যদি আপনার কাছে মশলা থাকে। আজকে পশ্চিমবাংলায় যা পরিস্থিতি আছে, মানুষ পরিবর্তন চাইছে। বিজেপি গুছিয়ে নামছে, এবার নামলেই দেখবেন যে হাওয়া ঠিক উঠে গেছে। তৃণমূল কংগ্রেস কোথাও নামে না। পুলিশ প্রশাসন কিছু লোক আছে তারা, আর কিছু পেটোয়া লোক, এই 100 দিনের কাজের লোক, এই যারা লক্ষ্মী ভাণ্ডার পেয়েছেন ওদের নিয়ে হল ভর্তি করে দিয়ে এটাকে রাজনীতি বলে না। একটু হাওয়া এদিক ওদিক হলে এরা কেউ নেই পার্টির, আর এর উপরে ভরসা করে রাজনীতি চলে। দিলীপ ঘোষ সবসময় কড়া কথা বলার জন্য, মানে আমরা তাকে জানি। 2026-এ কি হতে চলেছে? পশ্চিমবাংলার একজন নাগরিক হিসেবে বলছি, পশ্চিমবাংলার মানুষ আর টিএমসি সরকারকে বরদাস্ত করতে পারছে না। তারা চাইছেন পরিবর্তন, একটা যোগ্য হাতিয়ার চাই। আমার মনে হয় বিজেপি সে হাতিয়ার। বিজেপি সেই জায়গায় আছে যে একদম বিজেপি পরিবর্তন করতে পারে। আজকে কি কথাবার্তা বলতে যাচ্ছেন? রাজ্য সভাপতি আছেন, উনি ওনার সঙ্গে বসে একটু ফিউচার প্ল্যান কি হতে পারে ওনার সঙ্গে কথা বলবো। উনি কি চাইছেন? খড়গপুর কেন্দ্রিক না রাজ্য? না, পুরো রাজ্যের। গতকাল অমিত শাহের সঙ্গে বৈঠক, আপনার এক্সক্লুসিভ রিয়াকশন দেখলেন টিভি9 বাংলায় দিলীপ ঘোষের। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী প্রদীপ্ত। রাজনৈতিক মহল যতই জল্পনা তুলুক, দিলীপ ঘোষ কিন্তু একটাই স্ট্র্যাটেজি নিয়েছেন, স্পিক নট, যা বলার দল বলবে। আচ্ছা, বডি ল্যাঙ্গুয়েজ দিলীপ ঘোষের কোথাও একটু যেন অনেক বেশি হিসেবি, অনেকটা কৌশলী দেখা গেল। মানে সে আগের মতো উৎপাটাং বেশ কিছু বক্তব্য আজকের অন্তত এই রিয়াকশনটাতে আমি দেখলাম না। আরও একটা কথা তিনি বলেছেন, তিনি যেমন ছিলেন ছন্দে সেরকমই ছন্দে থাকবেন। আচ্ছা, শেষ কবে তাকে বিজেপির দপ্তরে দেখা গিয়েছিল, এটা যদি তুমি একটু বলো, তার উপস্থিতি আজকে কতটা গুরুত্বপূর্ণ? ইতিমধ্যেই দিলীপ ঘোষ এসে পৌঁছেছেন এবং এইরকমভাবে দিলীপ ঘোষকে শেষ এই সল্টলেক দপ্তরে দেখা গিয়েছিল শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার দিন কয়েক পর ঠিকই। কিন্তু সাংগঠনিক বৈঠকে এই সল্টলেকে দিলীপ ঘোষ শেষ এসেছিলেন 2024 সালের লোকসভা নির্বাচনের পরে, একটি সন্ধ্যেবেলায়, যেদিন লোকসভা ভোটের বিচার বিশ্লেষণ তারা করেছিলেন, তাদের ফলের বিচার বিশ্লেষণ করেছিলেন। সেই শেষ ছিল দিলীপ ঘোষের সাংগঠনিক বৈঠকের দিন। তারপর আবার দিলীপ ঘোষ এলেন এবং গতকাল দিলীপ ঘোষের সঙ্গে অমিত শাহর 2টি বাক্য বিনিময় হয়েছে বলে আমরা জানতে পেরেছিলাম। একটি হলো যে আপনি প্রস্তুত হন, অন্যটি হলো যে আপনাকে কাজ করতে হবে, এই 2টি শব্দ। এবং তারপর দিলীপ ঘোষের এই সক্রিয়তা, দুটির মধ্যে কোথাও একটা যোগসূত্র আছে বলেই মনে করছেন অনেকে, এবং পার্টি যে দায়িত্ব দেবে সেই দায়িত্বেই তিনি কাজ করবেন, এই কথা তিনি বলছেন।
একই সঙ্গে খড়গপুর আসন তার যে পছন্দের, আমরা কিছুক্ষণ আগে যখন দিলীপ ঘোষ এখানে এলেন তখন স্পষ্ট করেই জিজ্ঞেস করলাম যে খড়গপুরে কি আপনি দাঁড়াবেন, বলল পার্টি বললে, কিন্তু খড়গপুর যে তার পছন্দের আসন সেটাও তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন। তবে তাকে নির্দিষ্ট করে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে কিনা, কতগুলো সভা তাকে করতে দেওয়া হয়েছে কিনা, এইসব নিয়ে তিনি কিছুই বলছেন না। তার কারণ গতকালও বৈঠক শেষে দিলীপ ঘোষ বলেছিলেন আজকে সোনার বৈঠক ছিল, এবং সেই কারণেই দিলীপ ঘোষ এক্ষেত্রে যথেষ্ট হিসেবে, এবং এই গোটা সফরের ক্ষেত্রে অমিত শাহের যে সফর ছিল সেখানে কিন্তু অমিত শাহ বারংবার করে দলীয় নেতৃত্বকে এই বার্তা দিয়েছেন যে যখন তখন যা খুশি সংবাদ মাধ্যমে বলবেন না। ফলে দিলীপ একটা ঘোষ বিষয় জানতে চাইবো যে যখনই দিলীপ ঘোষের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তখনই রাজ্য বিজেপির একাংশ বারবার দিলীপ ঘোষের সমর্থনে স্লোগান দিয়ে চলেছেন এবং তারা বারবার বলেছেন দিলীপ ঘোষের সময় এ রাজ্যে বিজেপির ফল ভালো হয়েছে। সেই একাংশের পালসটা এই 26-এর ভোটের আগে কি বুঝলেন অমিত শাহ, না এই 26-এর ভোটের আগে একটা কৌশলী স্টেপ নিলেন অমিত শাহ বা কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির দিলীপ ঘোষকে এরকম অনেকটা একটু সামনের দিকে এগিয়ে দিয়ে? দেখো, তুমি যা বললে তার সঙ্গে নিশ্চয়ই রাজনৈতিক মহলের যে চর্চা চলছে একেবারেই তারা সকলেই সহমত হবেন, তার কারণ দিলীপ ঘোষকে প্রয়োজন রয়েছে। বিজেপিতে দিলীপ ঘোষের সমর্থক বলে যারা পরিচিত তারা এতদিন ধরে হতাশ হচ্ছিলেন, গতকাল থেকে কিন্তু তারাও যথেষ্ট চনমনে, এবং দিলীপ ঘোষের যে অতীত অভিজ্ঞতা রয়েছে সেটাকেও অমিত শাহরা কাজে লাগাতে চাইছেন। এবং সে কারণে অমিত শাহ কিন্তু বারংবার এই যে গোটা সফরে তিনি এক সূত্রে বাঁধার কথা বললেন, কাজ করার বার্তা দিয়েছেন প্রত্যেকে, এবং দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য তাদের প্রত্যেকে একসঙ্গে বসিয়ে বলেছে একসঙ্গে কাজ করতে হবে, কারণ 26 একটা বড় টার্গেট এই মুহূর্তে রাজ্য বিজেপির কাছে। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, দিলীপ ঘোষের রাজ্য বিজেপিতে আবার সামনে আসা আপনারা কিভাবে দেখছেন? একটা পার্টি যেটা মুমূর্ষু অবস্থায় আছে, যেটাকে বলা হয় আইসিইউ তে ঢুকে গেছে, তো সেখানটাতে বিশেষ ডাক্তারের প্রয়োজন হয়, দিলীপ ঘোষকে ডাকা হয়েছে। তিনি কি পারবেন পার্টিকে বাঁচাতে? তার তো কোনো পোস্ট নেই। অন্যদিকে যার পোস্ট আছে, যার সঙ্গে মিটিং করতে গেছেন বলে আপনারা বলছেন, সেই শ্রমিক ভট্টাচার্য 6 মাস ধরে ঢাল নেই, তরোয়াল নেই, তিনি রাজ্যের সভাপতি হয়ে আছেন, বিজেপি রাজ্য সভাপতি, কিন্তু কোনো রাজ্য কমিটি দেওয়া হয়নি, একা আছেন। আচ্ছা, এবার দিলীপ ঘোষ, তাতে কি মনে হয় আপনার হবে? জয়প্রকাশ দা, একটা ছোট প্রশ্ন আপনাকে করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে আপনিও দীর্ঘদিন বিজেপিতে ছিলেন। দিলীপ ঘোষকে যদি সত্যি এই মুহূর্তে অতিরিক্ত একটা দায়িত্ব দেওয়া হয়, সেটা কি তাহলে কোথাও রাজ্য বিজেপিকে চাঙ্গা করবে? মানে কোথাও কি তৃণমূলের কাছে একটু হলেও অস্বস্তির কাঁটা দিলীপ ঘোষ? এটা যদি একটু বলেন। না, কোনোভাবেই নয়। শুনুন, যে কোনো রাজনৈতিক দল তাদের একটা স্ট্রাকচার থাকে, অর্গানাইজেশনাল স্ট্রাকচার। সেই স্ট্রাকচার ছাড়া তো দল ফাংশন করতে পারে না, এটাও আপনাদের বুঝতে হবে। বেশ, আজকে বিজেপির কোনো স্ট্রাকচার নেই এই রাজ্যেতে, না আছে রাজ্য কমিটি, জেলা কমিটি, মন্ডল কমিটি, বুথ তো ছেড়েই দিন। লড়বেনটা কিভাবে? কমান্ড সিস্টেমটা কি হবে সেটাই কেউ জানে না বিজেপির মধ্যে। শুধু ওপর থেকে এসে মিডিয়ার সামনে অমিত শাহ বলে গেলে আর সঙ্গে সঙ্গে কাজ হবে? কোনো কমান্ড সিস্টেম নেই, স্ট্রাকচার নেই, অর্গানাইজেশন নেই। বেশ, অনেক ধন্যবাদ।